কলকাতার নিউ মার্কেটের কাছে একটি হোটেলে ভয়াবহ আগুন। এক রাতেই নিভে গেল ৯টি জীবন। কেউ এসেছিলেন চিকিৎসার জন্য, কেউ এসেছিলেন স্বজনের সঙ্গে, কেউ হয়তো ভেবেছিলেন কয়েকটা দিন কলকাতায় থাকবেন, চিকিৎসা শেষ করবেন, তারপর পরিবারের কাছে ফিরে যাবেন। কিন্তু সেই ফেরা আর হল না। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চললেও ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাবুন তো, একজন মানুষ অসুস্থ শরীর নিয়ে দেশের বাইরে গেলেন চিকিৎসার আশায়। তার পরিবার হয়তো অপেক্ষা করছিল চিকিৎসা শেষে প্রিয় মানুষটি সুস্থ হয়ে দেশে ফিরবেন। কিন্তু হাসপাতালের বদলে খবর এলো হোটেলে আগুন লেগেছে, আর সেই আগুনে তিনি আর বেঁচে নেই। এটি শুধু একটি অগ্নিকাণ্ডের খবর নয়, এটি কয়েকটি পরিবারের জীবনের সবচেয়ে ভয়াবহ রাতের গল্প। কলকাতা বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত কোনো শহর নয়। চিকিৎসা, ব্যবসা, কেনাকাটা কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বছরের পর বছর ধরে বাংলাদেশিরা কলকাতায় যাতায়াত করেন। বিশেষ করে নিউ মার্কেট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট ও আশপাশের এলাকাগুলো বাংলাদেশি রোগী ও পর্যটকদের কাছে খুব পরিচিত। কারণ এখানে তুলনামূলক কম খরচে থাকার ব্যবস্থা পাওয়া যায়। অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নেন, কিন্তু দীর্ঘদিন হাসপাতালে থাকা সম্ভব হয় না। তখন পরিবারের সদস্যদের থাকার জন্য প্রয়োজন হয় হোটেল। আর সেখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই হোটেলগুলো আসলে কতটা নিরাপদ? প্রাথমিক তথ্য অনুযায়ী আগুন লাগার পর ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় আটকা পড়েন। উদ্ধার করা হয়েছে বহু মানুষকে, কিন্তু কয়েকজন আর বের হতে পারেননি। কেউ হয়তো দরজার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কেউ হয়তো পরিবারের সদস্যকে জাগানোর চেষ্টা করেছিলেন, কেউ হয়তো শেষ মুহূর্তে সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। আমরা সেই মুহূর্তগুলো জানি না। তদন্তেই জানা যাবে ঠিক কী ঘটেছিল। কিন্তু একটি বিষয় আমাদের ভাবতেই হবে, যে এলাকায় প্রতিদিন বিদেশি পর্যটক, বিশেষ করে বাংলাদেশি রোগী ও পরিবারগুলো থাকেন, সেই এলাকার হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা কতটা কঠোরভাবে নিশ্চিত করা হয়? জরুরি বহির্গমন পথ ছিল কি? আগুন লাগলে অতিথিদের বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি? হোটেলের কর্মীরা জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষিত ছিলেন কি? এসব প্রশ্নের উত্তর শুধু একটি ঘটনার জন্য নয়, ভবিষ্যতে আরও মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। আরেকটি বড় বাস্তবতাও এখানে রয়েছে। ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক গত কয়েক বছরে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। দীর্ঘ সময় বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম সীমিত ছিল। এর প্রভাব শুধু মানুষের যাতায়াতের ওপর পড়েনি, কলকাতার হোটেল, রেস্তোরাঁ, দোকান, পরিবহন ও চিকিৎসা ব্যবসাতেও এর প্রভাব পড়েছে। কারণ বাংলাদেশি পর্যটক ও রোগীরা কলকাতার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ভিসা আবার চালু হওয়ার পর বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মানুষ যেতে চায়, চিকিৎসার জন্য যেতে চায়, ব্যবসার জন্য যেতে চায়, পরিবার নিয়ে যেতে চায়। কেউ কলকাতায় যায় শুধু কয়েকদিনের জন্য, কেউ যায় জীবনের সবচেয়ে কঠিন সময়ে অসুস্থ প্রিয়জনকে নিয়ে। তাই বাংলাদেশিদের কাছে ভারতের প্রশ্নটি শুধু রাজনীতি নয়, এটি নিরাপত্তার প্রশ্ন, এটি চিকিৎসার প্রশ্ন, এটি যাতায়াতের প্রশ্ন, এটি মানবিক আচরণের প্রশ্ন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। একটি হোটেলে আগুন লাগার ঘটনাকে সরাসরি পুরো ভারত বা ভারতীয় জনগণের বাংলাদেশ বিরোধী মনোভাবের প্রমাণ বলা ঠিক হবে না। কলকাতার সাধারণ মানুষের সঙ্গে ভারতীয় রাষ্ট্রের নীতিকে এক করে দেখাও উচিত নয়। কলকাতার বহু মানুষ বাংলাদেশিদের দীর্ঘদিনের পরিচিত প্রতিবেশী ও অতিথি হিসেবে দেখেন। অনেক ব্যবসায়ীও বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের ওপর নির্ভর করেন। তাই প্রশ্নটা ভারতীয় সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, প্রশ্নটা প্রশাসনের কাছে। একজন বিদেশি নাগরিক যখন আপনার দেশে আসেন, তখন তার নিরাপত্তার দায়িত্ব আপনার রাষ্ট্রের ব্যবস্থার অংশ। আর তিনি যদি একজন রোগী হন, তাহলে তার নিরাপত্তার গুরুত্ব আরও বেশি। কারণ তিনি হয়তো এমনিতেই শারীরিক ও মানসিকভাবে দুর্বল। সঙ্গে থাকা মানুষটিও হয়তো তার পরিবারের সবচেয়ে কাছের কেউ। একটি ভুল নিরাপত্তা ব্যবস্থা তখন পুরো একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আজ যারা কলকাতায় চিকিৎসা নিতে যাওয়ার কথা ভাবছেন, তারা নিশ্চয়ই এই ঘটনাটির পর প্রশ্ন করবেন, আমি কোথায় থাকব? হোটেলটি নিরাপদ তো? আগুন লাগলে বের হওয়ার রাস্তা আছে তো? আমার সঙ্গে থাকা বাবা মা বা সন্তানকে দ্রুত বের করতে পারবো তো? এই ভয়টা কোনো বিদেশি নাগরিকের থাকা উচিত নয়। একজন মানুষ যখন চিকিৎসার জন্য সীমান্ত পেরিয়ে অন্য দেশে যান, তখন তার সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত চিকিৎসা পাওয়া। নিজের জীবন বাঁচাতে পারবো কিনা এটি নয়। আর সেই জায়গাতেই মানবিকতার প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলকাতার সেই আগুন হয়তো কয়েক ঘন্টার মধ্যেই নিভে গেছে, কিন্তু যেসব পরিবারের ঘরে আজ শোক, সেখানে আগুন এখনও জ্বলছে। কারো বাবা আর ফিরবেন না, কারো মা আর ফোন করবেন না, কারো সন্তান হয়তো আর দরজায় দাঁড়িয়ে বলবে না, আমি ফিরে এসেছি। তারা কলকাতায় গিয়েছিলেন শত্রু হয়ে নয়,
গিয়েছিলেন রোগী হিসেবে, গিয়েছিলেন স্বজন হিসেবে, গিয়েছিলেন পর্যটক হিসেবে, গিয়েছিলেন একজন সাধারণ মানুষ হিসেবে। তাই এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়, তখন তার মূল্য কি সাধারণ মানুষকে দিতে হবে? আর ভারত যদি সত্যি বাংলাদেশের একজন প্রতিবেশী ও বন্ধু হিসেবে নিজেকে দেখতে চায়, তাহলে শুধু ভিসা খুলে দিলেই কি দায়িত্ব শেষ? না, প্রয়োজন নিরাপদ হোটেল, প্রয়োজন কঠোর অগ্নি নিরাপত্তা, প্রয়োজন জরুরি সহায়তা, প্রয়োজন ন্যায্য আচরণ, প্রয়োজন একজন বিদেশি নাগরিকের জীবনকে নিজের নাগরিকের জীবনের মতোই গুরুত্ব দেওয়া। কারণ বন্ধুত্ব শুধু রাষ্ট্রপ্রধানদের বৈঠকে তৈরি হয় না। বন্ধুত্ব তৈরি হয় তখন যখন একজন বাংলাদেশি ভারতের মাটিতে গিয়ে নিরাপদ বোধ করেন, যখন অসুস্থ একজন রোগী মনে করেন তিনি একা নন, যখন একজন মা তার সন্তানকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আর যখন বিপদ আসে তখন প্রশাসন তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কলকাতার এই আগুন তাই শুধু 9 জন মানুষের মৃত্যুর গল্প নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় সীমান্তের ওপারে মানুষও মানুষ, তারও পরিবার আছে, তারও স্বপ্ন আছে, আর তার জীবনও সমান মূল্যবান। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সহজ। বাংলাদেশিরা যখন ভারতে যায়, তারা কি শুধু একজন ভিসাধারী বিদেশি, নাকি একজন প্রতিবেশী, একজন রোগী, একজন পর্যটক এবং সর্বোপরি একজন মানুষ? এই প্রশ্নের উত্তরই হয়তো বলে দেবে ভারত বাংলাদেশের বন্ধুত্ব আসলে কতটা মানবিক।